যুগে যুগে আলোর দিশা দিয়েছেন কবিগুরু রবীন্দ্র জয়ন্তীতে মির্জা ফখরুল একটি পক্ষের বিরুদ্ধে ঝামেলা তৈরির চেষ্টার অভিযোগ। সরকার স্বাধীন বিচার বিভাগ চায়, খুলনায় আইনমন্ত্রী। যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির ধারা পরিবর্তনের সুযোগ আছে, সিলেটে বাণিজ্য মন্ত্রী। সৌদি আরব থেকে অপরিশোধিত তেল আসায় উৎপাদনে ফিরল ওয়েস্টার্ন রিফাইনারি। দিনে পরিশোধন হবে ৩৫০০ টন। কোনোভাবেই কমছে না হাম সংক্রমণ। উপসর্গ নিয়ে সিলেটে ৪ ও বরিশালে ১ শিশুর মৃত্যু। সব শিশুকে টিকা নিশ্চিতের তাগিদ। এবং ছুটির দিন বেশিরভাগ সবজির দাম চড়া, বেড়েছে ডিমের দামও। কিছুটা স্বস্তি মুরগির বাজারে, মনিটরিং জোরদার চান ক্রেতারা। দেখছিলেন দেশ জনপদ সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি তোয়া আফরোজ। বিস্তারিত। দেশের পরিবর্তন অনেকের সহ্য হচ্ছে না বলেই কেউ কেউ ছোট ইস্যু নিয়ে ঝামেলা তৈরির চেষ্টা করছে। শুক্রবার সকালে পতিসরে বিশ্বকবির ১৬৫তম জন্মবার্ষিকীর অনুষ্ঠান উদ্বোধন শেষে একথা বলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, কবিগুরুকে যারা সাম্প্রদায়িক করতে চায় তাদের জ্ঞানের অভাব রয়েছে। জমিদারির দায়িত্ব নিয়ে ১৯৯১ সালে প্রথম নওগাঁর আত্রাইয়ে নিভৃত জনপদ পতিসরে পা রাখেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। এরপর থেকে ১৯৩৭ সাল পর্যন্ত বারবার ছুটে এসেছেন এই কাছারি বাড়িতে। এখানকার প্রকৃতি, কৃষকের জীবন, সাধারণ মানুষের সুখ দুঃখই হয়ে ওঠে তার সাহিত্য সৃষ্টির অনুপ্রেরণা। পতিসরে বসেই কবি রচনা করেন অসংখ্য কবিতা, গল্প আর প্রবন্ধ। নওগাঁর পতিসরে নানা আয়োজনের মধ্য দিয়ে পালন করা হচ্ছে ১৬৫তম রবীন্দ্র জয়ন্তী। কাছারি বাড়িতে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে আলোচনায় তিনি বলেন, যুগে যুগে মানুষকে অন্ধকার থেকে আলোর পথের দিশা দিয়েছেন কবিগুরু। রবীন্দ্রনাথকে অনেকে চেষ্টা করেন চিত্রিত করতে কিছুটা সাম্প্রদায়িক হচ্ছে। আমি মনে করি যে সেখানে তাদের জ্ঞানের অভাব আছে, অনুভবের অভাব আছে, এবং সেই ক্ষেত্রে তারা পরিষ্কার করে বোঝেন না। রবীন্দ্রনাথ বিশ্ব মানবতার কবি, এবং তার কবিতা দিয়ে আমরা আমাদের জীবনকে সেভাবে ধীরে সাজাতে পারি। এ সময় মির্জা ফখরুল আরো বলেন, দেশের পরিবর্তন অনেকের সহ্য হচ্ছে না, তাই অনেকে নানাভাবে ঝামেলা সৃষ্টির পায়তারা করছে। বারবার এখানে গণমানুষেরা পরিবর্তনের জন্য লড়াই করেছে, যুদ্ধ হয়েছে, প্রাণ দিয়েছে, পরিবর্তন আনার চেষ্টা করেছে, কিন্তু দুর্ভাগ্যক্রমে পরিবর্তন আসেনি। যে একটা হতাশাবাদী গোষ্ঠী আছে, তারা সারাক্ষণ হতাশ হয়ে যায় এবং তারা বিভিন্নভাবে এই সমাজকে আবার আপনার অস্থির করে রাখতে চায়। কবিগুরুর জন্মোৎসবে দিনভর এখানে ভিড় জমিয়েছেন সারা দেশ থেকে ছুটে আসা রবীন্দ্র প্রেমীরা। নানা সাংস্কৃতিক অনুষ্ঠানে মুখর ছিল রবীন্দ্র স্মৃতিধন্য পতিসরের কাছারি বাড়ি। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। একটা ফ্রিডম দিন তো। ফ্রিডম নিয়ে এলো স্কুটি নাকি গোল্ড অফার। স্টিকারে থাকা কিউআর কোড স্ক্যান করে প্যাকের ভেতরের কোডটি দাও আর প্রশ্নের উত্তর দিয়ে জিতে নাও স্কুটি অথবা গোল্ড কয়েন। সারা দেশে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী। সিরাজগঞ্জে অনুষ্ঠান উদ্বোধন করেন বিদ্যুৎ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। বলেন, নতুন প্রজন্মের কাছে রবীন্দ্র সাহিত্যের গুরুত্ব তুলে ধরা জরুরি। রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে শাহজাহাদপুর কাচারি বাড়িতে শুরু হয়েছে ৩ দিনব্যাপী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। কবিগুরুর প্রতিকৃতিতে ফুলের শ্রদ্ধা নিবেদনের মধ্যে দিয়ে শুরু হয় আয়োজন। পরে হয় আলোচনা সভা, রবীন্দ্রসঙ্গীত, আবৃত্তি ও নৃত্য পরিবেশনা। আয়োজনে অংশ নিতে পেরে আনন্দিত রবীন্দ্র ভক্তরা। এই বাঙালি আনার সাথে রবীন্দ্রনাথের যে জিনিসটা রয়েছে, আত্মিকভাবে জড়িত রয়েছে, সেটা শিশুরা জানতে পারবে। আমার অনুভূতিটা অনেক ভালো, কারণ আমি অনেক দূর থেকে আসছি। আমি অনেক আনন্দিত যে আমি এই অনুষ্ঠানতে অংশগ্রহণ করতে পেরেছি। এই তরুণ প্রজন্ম শিখবে কিভাবে রবীন্দ্রনাথের সৃষ্টি থেকে মানুষের জীবনে প্রেম আসে, ভালোবাসা আসে। এই বছরের ন্যায় এবারও কবিগুরুর রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী উপলক্ষে আমাদের বর্ণাঢ্য আয়োজন চলছে। আমরা সত্যি খুবই আনন্দিত। বক্তব্যে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাক্তার এম এ মোহিত বলেন, দেশীয় সঙ্গীত শিল্পকলাকে জাগিয়ে রাখতে কাজ করছে সরকার। বাংলাদেশের মানুষের যে সঙ্গীত, শিল্পকলা
এবং সংস্কৃতি চর্চার প্রতি যে আগ্রহ, সেটাকে আমরা সবসময় জাগিয়ে রাখার জন্য কাজ করছি। এই রবীন্দ্র উৎসবও সেই কাজেরই একটি অংশ। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, নতুন প্রজন্মের কাছে রবীন্দ্রনাথের সাহিত্য ও সংস্কৃতিকে তুলে ধরা জরুরি। বাংলার সাহিত্যের গুরু এবং আমরা বাংলার সাহিত্যে কেন্দ্রিক স্মরণ করি, রবীন্দ্রনাথকে স্মরণ করি, পালন করছি, যাতে তার কবিতা, তার গান বাঙালির মনে আছে, সেটাকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য। এদিকে নানা আয়োজনে ময়মনসিংহে রবীন্দ্র জয়ন্তী পালন করা হয়েছে। সকালে নগরীর বৈশাখী মঞ্চে জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মেলন পরিষদ গান, কবিতা ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করেন। নড়াইল জেলা প্রশাসনের আয়োজনে শিল্পকলা একাডেমিতেও হয় রবীন্দ্র জয়ন্তী উদযাপন। তাসফিয়া ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি। সরকার একটি স্বাধীন বিচার বিভাগ চায় জানিয়ে আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, বিচারকদের আইন প্রণয়ন, বদলি বা পদায়নে সরকারের হস্তক্ষেপ করার কোনো সুযোগ নেই। শুক্রবার সকালে খুলনায় আইনজীবীদের সংবর্ধনা ও নবীনবরণ অনুষ্ঠানে একথা বলেন তিনি। জানান, জুলাই সনদ বাস্তবায়নের জন্য বিএনপি ঐক্যবদ্ধ, তবে দেশের স্বার্থে বিএনপি কিছু বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়েছে। আপনার মামলায় জামিন হলো না বলে জজ সাহেবদের উপরে আন্টি প্রেশার ক্রিয়েট করার চেষ্টা করেন, তাহলে কিন্তু ন্যায় বিচার হবে না। সঠিক প্রশ্নটা সঠিক সময় সঠিক জায়গায় তুলে ধরবে। বর্তমান সময়ে আরেকটি বড় বিতর্ক মানুষের সামনে এসেছে, জুলাই সনদের বাস্তবায়ন, গণভোট, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ইত্যাদি সাবজেক্ট। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিতে দেশের স্বার্থবিরোধী কোনো ধারা থাকলে তা পরিবর্তনের সুযোগ চুক্তির ভেতরেই রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। শুক্রবার দুপুরে সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন 22 টিলা ন্যাচারাল পার্কের উন্নয়ন কাজ পরিদর্শন শেষে একথা বলেন তিনি। আরও বলেন, জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব দেখে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম অযৌক্তিকভাবে বাড়ানো গ্রহণযোগ্য নয়। এটির বাস্তবায়নের সময় এমন কোনো কিছু যদি আমাদের সামনে আসে বা প্রতিভাত হয় যে এটি বাংলাদেশের স্বার্থের অনুকূল নয়, তাহলে সেই ধারা সংশোধন করার সুযোগ এই চুক্তির ভিতরেই রয়েছে। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি হয়েছে একটা মডেস্ট ইনক্রিজ, অন্যান্য দেশের তুলনায় সেই বৃদ্ধিটা নিতান্তই ভেরি মডেস্ট। সেটা একটা ওয়ান টাইম স্পাইক, হ্যাঁ, এটার স্পাইরাল হবে না। এই মূল্যস্ফীতিটা এটার স্পাইরালও হবে না এবং এই ইনফ্লেশনটা স্টিকিও হবে না এটার কারণে, শুধু এই বৃদ্ধির কারণে। সীমান্ত দিয়ে পুশিন ঠেকাতে জয়পুরহাট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি। জয়পুরহাট সীমান্তের সব পয়েন্টে বসানো হয়েছে চৌকি, চেকপোস্টগুলোতেও চলছে কড়া তল্লাশি। বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লতিফুর বাড়ি জানান, স্বচ্ছতা নিশ্চিত এবং রিয়েল টাইম মনিটরিং এর জন্য বিজিবি সদস্যদের পোশাকে যুক্ত করা হয়েছে বডি অন ক্যামেরা। এছাড়া গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে স্থাপন করা হয়েছে উচ্চ ক্ষমতা সম্পন্ন সিসিটিভি ক্যামেরা। সন্দেহভাজন কোনো ব্যক্তি বা যানবাহন যেন এড়িয়ে যেতে না পারে ব্যবহার করা হচ্ছে প্রশিক্ষিত ডগ স্কোয়াড। ভারী বর্ষণ আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে ফসল তলিয়ে যাওয়ার 5 বছরেও ক্ষতি পোষাবে না বলছেন নেত্রকোনার কৃষকরা। সবচেয়ে ক্ষতির মুখে পড়েছেন প্রান্তিক পর্যায়ের কৃষক ও বর্গা চাষিরা। পানিতে তলিয়ে যাওয়া ধান কোমর সমান পানিতে নেমে কেটেও কোনো লাভ হয়নি কৃষকদের। রোদ বৃষ্টির খেলায় এসব ধান শুকাতে না পেরে পচে যাচ্ছে এবং স্থানীয় ব্যবসায়ীরা নামমাত্র দামেও তা নিচ্ছেন না, দিতে পারছেন না সরকারি গুদামেও। তবে গত 3 দিন যাবৎ ভারী বর্ষণ না থাকায় নদ নদী ও হাওরের পানি ধীর গতিতে কমতে শুরু করেছে। নতুন করে কোনো এলাকা প্লাবিত হয়নি। এছাড়া জেলা কৃষি বিভাগের দেওয়া ক্ষয়ক্ষতির তথ্য নিয়েও কৃষক ও সাধারণ মানুষের মধ্যে চলছে বিতর্ক। আমাদের হাওরের মধ্যে যে পানি ঢুকছে, এই পানি নিষ্কাশনের কোনো সুব্যবস্থা নাই। সরকারের যে দর দিচ্ছে আমরা সেই ন্যায্য দর পাচ্ছি না, আমাদের ধান পচে যাওয়ার কারণে নিতেছে না। সারা দেশে হামের সংক্রমণ এবং মৃত্যু কোনো মতেই কমছে না। মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে শুক্রবার সকালে হামে আক্রান্ত এক শিশুর মৃত্যু হয়েছে।
এদিকে সিলেট ও বরিশালে হামে আক্রান্ত হয়ে 5 শিশুর মৃত্যু হয়েছে। তার মাঝে সিলেটেই 4 জন। প্রতিদিনই হাসপাতালগুলোতে বাড়ছে হাম আক্রান্ত নতুন রোগীর সংখ্যা। অনেকে সিট না পেয়ে চিকিৎসা নিচ্ছেন হাসপাতালের মেঝেতে। সারা দেশে প্রতিদিনই বাড়ছে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত রোগীর সংখ্যা। সিলেটে গত 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে আরও 4 শিশুর মৃত্যু হয়েছে। তার মধ্যে বৃহস্পতিবার রাতে মারা যাওয়া 3 শিশুই 6 থেকে 8 মাস বয়সী। এ নিয়ে সিলেট বিভাগে হাম উপসর্গে মারা গেছেন 24 জন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছে 2 শতাধিক রোগী। 3টা কেসই খুব কমপ্লেক্স ছিল। আমাদের এই যে হঠাৎ একটা যে ক্রাইসিস হলো, তো মাঝখানে হয়তো যে ভ্যাকসিনেশন কার্যক্রম যেভাবে মানে কাভারেজ হয় সেই কাভারেজটা ছিল না। তারপরে মনে করেন যে এখন একটা রিসার্জেন্স বহু ঊর্ধ্বগতি হয়ে গেছে ইনফেকশন। এখন সরকার কিন্তু খুব মানে ম্যাজিক্যাল টাইমের ভিতরে ভ্যাকসিনেশন কার্যক্রম শুরু করেছে। শুক্রবার সকালে বরিশাল শেরেবাংলা মেডিকেলে হাম আক্রান্ত হয়ে 13 মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো 29 জনে। বিভাগের বিভিন্ন হাসপাতালে 3852 জন চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছে বিভাগীয় স্বাস্থ্য কার্যালয়। আর হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন প্রায় 3377 জন রোগী। আতঙ্কিত হওয়ার কিন্তু বিষয় না। বিষয়টা মিজেলস ভাইরাসজনিত রোগ, মিজেলস একটা মারাত্মক ছোঁয়াচে রোগ। একটা হলো ভিটামিন এ খাওয়াতে হবে, আর একটা হলো বেশি খাওয়ানো যাবে না। ঠিক আছে, খাইলাম, একটু বেশি খাওয়াইলাম, তাহলে আবার ঝামেলা হবে। ওর ডোজ আছে প্রথম দিন, দ্বিতীয় দিন, ব্যাস 2টা ডোজ খাওয়াইলে এই মিজেলসের জন্য যথেষ্ট। যদি একান্ত প্রয়োজন হয় ডাক্তারের পরামর্শে 14 দিনের দিন আর একটা ডোজ দেওয়া যাইতে পারে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত 24 ঘন্টায় নতুন করে ভর্তি হয়েছেন আরও 11 জন। চিকিৎসাধীন রয়েছেন 100 শিশু। এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে রাজশাহীতে চিকিৎসা নিয়েছেন 959 জন। এ মৌসুমে মৃত্যু হয়েছে 55 জনের। এদিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে কোনো মৃত্যু না থাকলেও উপসর্গ নিয়ে নতুন ভর্তি হয়েছেন 16 জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছে 87 শিশু। তবে শয্যা সংকট প্রকট হয় অনেক রোগী চিকিৎসা নিচ্ছেন হাসপাতালের মেঝেতে। সুপ্রিয়া তৃষা, নিউজ ডেস্ক, দেশ টিভি। লেবাননে ইসরায়েলি হামলায় নিহত বাংলাদেশি দীপালি আক্তারের দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার সকালে দীপালির গ্রামের বাড়ি ফরিদপুরের চর ভদ্রাসন এলাকার মুন্সির চর বাজারে ঈদগাহ মাঠে জানাজা শেষে তাকে দাফন করা হয়। প্রায় 1 মাস পর বৃহস্পতিবার রাতে তার মরদেহ শাহজালাল বিমানবন্দরে এসে পৌঁছায়। সকালে মরদেহ বাড়িতে পৌঁছালে শোকের ছায়া নেমে আসে পুরো এলাকায়। মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে গত 8 এপ্রিল লেবাননে প্রাণ হারান প্রবাসী কর্মী দীপালি আক্তার। তার যে ফ্যামিলি আছেন সেই ফ্যামিলিকে তাদের যদি আর্থিক কোনো সহযোগিতা অথবা অন্য কোনো সহযোগিতার প্রয়োজন হয় সেটা ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে, বিভিন্ন সংস্থা এবং বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে দেওয়া হয়েছে। যদি ভবিষ্যতে আরো কোনো সহযোগিতার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা তাদের পাশে থাকবো। বগুড়া শহরের চক সূত্রাপুর এলাকায় প্রবাসীর বাসায় চুরির ঘটনায় ভাই বোন সহ 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ভোরে শহরের রহমাননগর এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে স্বর্ণালংকার, বিদেশি ডলার ও রূপার সামগ্রী উদ্ধার করা হয়। বগুড়া সদর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ ইব্রাহিম আলী বলেন, কুয়েত প্রবাসীর স্ত্রী সঞ্জিদা আক্তার তনু গেল 27 এপ্রিল সকালে বাসার কক্ষ মূল ফটকে তালা লাগিয়ে মেয়েকে নিয়ে স্কুলে যান। বাসায় ফিরে দেখেন বাড়িতে চুরি হয়েছে। পরে পুলিশ তদন্তের মাধ্যমে আসামিদের গ্রেফতার করে। চকের সদস্যদের গ্রেফতার করা হয়েছে, আইনানুগভাবে তাদেরকে আদালতে প্রেরণ করা হবে। এর সাথে যারা যারা জড়িত আছে সবাইকে ধৃত করা হবে। বাকি মালামাল উদ্ধারের জন্য চেষ্টা অব্যাহত আছে। দীর্ঘদিনের প্রতীক্ষা শেষে নিকার বৈঠকে অনুমোদন পেয়েছে বগুড়ার মোকামতলা উপজেলা গঠনের প্রস্তাব। এ ঘোষণার পর পুরো অঞ্চলে সৃষ্টি হয়েছে আনন্দ ও উৎসব মুখর পরিবেশের। স্থানীয়রা জানান, মোকামতলা ইউনিয়ন সহ আরো 4টি ইউনিয়নের সমন্বয়ে নতুন উপজেলা গঠনের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। ফলে দীর্ঘদিনের প্রশাসনিক ভোগান্তি কমে আসবে বলে আশা করছেন স্থানীয়রা। এছাড়া এর শিক্ষা, স্বাস্থ্য, আইন শৃঙ্খলা ও নাগরিক সেবা সহ বিভিন্ন সরকারি কার্যক্রম এখন আরো দ্রুত ও সহজভাবে মানুষের দোরগোড়ায় পৌঁছাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। দীর্ঘদিনের একটা স্বপ্ন ছিল, আমাদের একটা আশা ছিল যে আমাদের শিবগঞ্জ মোকামতলা একটা উপজেলা হবে। এই নিয়ে আমাদের দীর্ঘদিনের স্বপ্ন আজ বাস্তবায়ন। হাই স্কুলে যখন পড়ি তখন থেকে শুনে আসতেছি মোকামতলা উপজেলার দাবি।
সেই দাবি আজ পূরণ হয়েছে। নিকারের বৈঠকে এটা মোকামতলা উপজেলা হিসেবে পাশ করে দিয়েছেন। এই জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্রতি মোকামতলা তথা এই অঞ্চলের মানুষের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই। রাজশাহীর পুঠিয়া রাজবাড়ী এলাকায় ঐতিহাসিক দোতলা ভবন ভেঙে ফেলেছে স্থানীয় এক ব্যক্তি। বড় শিব মন্দির আর দোল মন্দিরের মাঝের এই বাড়িটি ছিল রাজপরিবারের দারোয়ানের বাসভবন। প্রত্নতত্ত্ব অধিদপ্তর আর স্থানীয় প্রশাসন বলছে, খবর পেয়ে বাড়ি ভাঙার কাজ বন্ধ করা হয়েছে। এর প্রত্নতাত্ত্বিক মূল্য বিবেচনায় হেরিটেজ হিসাবে সংরক্ষণ করা হবে। ধ্বংসস্তূপে পরিণত হওয়ায় এই ভবনটি রাজশাহীর পুঠিয়া রাজবাড়ির রাজপরিবারের দারোয়ানের বাসভবন হিসেবে পরিচিত ছিল। জনশ্রুতি আছে 19 শতকের দিকে এই বাড়িতেই থাকতেন রাজপরিবারের দারোয়ান নিতাই সিং। গত 14 এপ্রিল মনিরুল ইসলাম নামের স্থানীয় এক ব্যক্তি বাড়িটি ভাঙার কাজ শুরু করেন। মনিরুল ইসলামের দাবি, বাড়িটি তার দাদা 1957 সালে একজন মারোয়ারির কাছ থেকে কিনেছেন। 1957 সালে দাদা মারোয়ারির থেকে কিনে রেজিস্ট্রি করেই নেয়, এটা রেজিস্ট্রিকৃত জমি। আর 62 এসএ রেকর্ডটা দাদার নামে হয়, আরএস রেকর্ডও দাদার নামে হয়। পরবর্তীতে আমরা 4 ভাইকে দাদা এটা রেজিস্ট্রি করে দিয়ে দেয়। ঐতিহাসিক এই স্থাপনা ভেঙে ফেলাই ক্ষোভ প্রকাশ করছেন স্থানীয়রা। এখানে যে ভাঙার পর এখানে যে প্রাচীন একটা ঐতিহ্য ছিল, ভাঙার পর সেই ঐতিহ্যটা আর নাই। ভাঙি ফেলাইছে অর্ধেক, আর অর্ধেক আছে রাস্তার মধ্যে পড়ে আছে। একটা সবারই অসুবিধা। প্রত্যেকটা ঘাট অরক্ষিত, প্রত্যেকটা ঘাট আপনার মানুষের দখলে। আপনারা দেখেন, এগুলা সরকার দেখুক বা আমাদের পুঠিয়া যে কাস্টোরিয়ান আছে উনি দেখে এগুলার সংস্কার করার ব্যবস্থা নেই। প্রত্নতত্ত্ব অধিদপ্তর বলছে, কারো নিজের সম্পত্তি হলেও প্রত্নতাত্ত্বিক মূল্য থাকায় তা হেরিটেজ হিসেবে সংরক্ষণ করা হবে। আর প্রশাসন বলছে, প্রত্নতাত্ত্বিক মূল্য থাকায় বাড়ি ভাঙার কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। যে কোনো পুরাকীর্তির আশেপাশে এর নষ্ট হয়, বিনষ্ট হয়, মানে কোনো ক্ষতিগ্রস্ত করে, এই ধরনের স্থাপনার আশেপাশে কোনো কিছু ভাঙা যাবে না, নতুনভাবে তৈরি করা যাবে না এবং কোনো কিছু পরিবর্তিত করা যাবে না। এই আলোকে আমরা এই যখন হেরিটেজ একটা সাইট যখন তারা ভাঙার উদ্যোগ নেয়, তা আমরা এই আইনের বলে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মাধ্যমে বাধা প্রদান করি। ভবনটি একটি পুরাতন এবং তার একটি প্রত্নতাত্ত্বিক একটি মূল্য রয়েছে। তবে আমরা অফিসে সংরক্ষিত কাগজ দৃষ্টি দেখতে পাই সেটি একটি ব্যক্তি নামে রেকর্ডকৃত জমি। তো সে কারণে আমরা কাজ বন্ধ রাখতে সবাইকে বলেছি। বরেন্দ্র গবেষণা জাদুঘরের পরিচালক বলছেন, যে ভবনটি ভাঙা হচ্ছে সেটি রাজবাড়ির অংশ, এর প্রত্নতাত্ত্বিক মূল্য আছে। শিব মন্দিরের পাশে যে বিল্ডিংটা ভাঙা হয়েছে এটা কিন্তু রাজবাড়ির অন্তর্ভুক্ত এবং এখানে রাজ কর্মচারীরা থাকতেন। এখন পরবর্তীতে আমি জানি না কারা এটা দখল করে নিয়েছে এবং সেটা ভেঙে তারা হয়তো নতুন করে বিল্ডিং নির্মাণ করবে, কিন্তু এটা উচিত নয়। শুধু ওই ভবনটি নয়, রাজবাড়ির মূল ভবনের আশেপাশের অনেক স্থাপনা দখল হয়ে গেছে। যেগুলো টিকে আছে সেগুলো এখন ঝুঁকিতে। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। সারা দেশে সরবরাহ ঘাটতি ও পরিবহন খরচ বৃদ্ধির প্রভাবে অস্থির হয়ে উঠেছে নিত্যপণ্যের বাজার। সব ধরনের শাকসবজির দাম কেজিতে বেড়েছে 15 থেকে 20 টাকা। পাশাপাশি চাল, ডাল, ভোজ্য তেল, পেঁয়াজ, রসুন ও ডিমের দামও ঊর্ধ্বমুখী। এতে চাপে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মানুষ। বাজার নিয়ন্ত্রণে দ্রুত কার্যকর মনিটরিং এর দাবি জানিয়েছেন ভোক্তারা। চট্টগ্রামে নিত্যপণ্যের বাজারে দেখা দিয়েছে অস্থিরতা। মাছ, মুরগি, সবজি থেকে শুরু করে মশলার বাজারেও বেড়েছে দাম। ব্যবসায়ীরা বলছেন, পরিবহন ব্যয় বৃদ্ধি, সরবরাহে অনিশ্চয়তা এবং কোরবানিকে ঘিরে বাড়তি চাহিদার কারণে দামও বেড়েছে। ফেনীর বাজারেও এক সপ্তাহের ব্যবধানে প্রতিটি সবজির দাম কেজিতে বেড়েছে 25 থেকে 35 টাকা। আড়তদার ও কৃষকদের দাবি, বৃষ্টিতে ক্ষেতের ক্ষতি হওয়ায় সরবরাহ কমেছে। পাশাপাশি পরিবহন খরচ বেড়ে যাওয়ায় এর প্রভাব পড়েছে খুচরা বাজারে। 10,000 টাকা নিয়ে এসে বাজার করার জন্য, কিন্তু সামান্য কিছু নিয়েছি 10,000 টাকা শেষ। সবজির পাশাপাশি মাছ এবং মুরগির দাম সবসময় ঊর্ধ্বমুখী থাকে, প্রতিনিয়ত দাম বাড়তেই থাকে। আলু ছাড়া আর কোনো সবজি 100 টাকার নিচে নাই। কুমিল্লার বাজারে চাল, ডাল, ভোজ্য তেল, পেঁয়াজ, রসুন ও সবজির দাম বাড়ায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। বেড়েছে মুরগির দামও। কমছে না, কমে কি দেওয়া পারবো? 120 টি আছে, 160 টি আছে, করলা 100 আছে, সিম 120। সাধারণ মানুষের অনেক সমস্যা হচ্ছে বাজারের এই ঊর্ধ্বমুখীর কারণে। সবকিছুর দাম বেশি, যেমন পলার চাল 150 টাকা ছিল, এখন হয়ে গেছে 190 টাকা কেজি এবং সয়াবিন তেল পাওয়া যাচ্ছে না। তারপরে আদার দাম বেশি, আদা হচ্ছে
আগে বেচছি 120 টাকা, এখন 150 টাকা কেজি। বাজেটের চাইতে দাম বেশি আর কি, যেমন সব তরকারি 80 টাকা, 100 টাকার নিচে কোনো তরকারি পাওয়া যাচ্ছে না। নোয়াখালীতেও বেড়েছে সবজির দাম। একই সঙ্গে এক সপ্তাহের ব্যবধানে ডিমের দামও বেড়েছে ডজনে 15 থেকে 20 টাকা। ক্রেতাদের অভিযোগ, কার্যকর বাজার মনিটরিং না থাকায় অনেক ক্ষেত্রে অযৌক্তিকভাবে বাড়তি দাম নেওয়া হচ্ছে। দ্রুত বাজার নিয়ন্ত্রণে প্রশাসনের কঠোর নজরদারি ও নিয়মিত তদারকির দাবি জানিয়েছেন ভোক্তারা। শর্মিলা কেয়া, নিউজ ডেস্ক, দেশ টিভি। অনিয়ন্ত্রিত জীবনযাপন ও অপরিমিত খাদ্যাভ্যাসের কারণে দ্রুত বাড়ছে হৃদরোগ। খাদ্যাভ্যাস ও জীবনধারা পরিবর্তনের মাধ্যমে হৃদরোগ প্রতিরোধ সম্ভব বলে জানিয়েছেন বিশিষ্টজনরা। শুক্রবার সকালে চট্টগ্রামে হার্ট অ্যাটাক প্রতিকার ও প্রতিরোধ শীর্ষক এক সেমিনারে এসব কথা বলেন বক্তারা। চট্টগ্রামের প্রবর্তক সংঘের মাস্টারদার সূর্য সেন অডিটোরিয়ামে সেমিনারে বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন, দৈনিক আজাদের সম্পাদক এম এ মালেক। মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের সেক্রেটারি জেনারেল অধ্যাপক ডাক্তার প্রবীর কুমার দাস।